জিয়া পরিবারের একটি আত্মিক সম্পদ। যখন কোন রাজনীতিবিদ সাহস পাননি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য, তখন মেজর জিয়াউর রহমান জীবনকে তুচ্ছ করে তার পরিবার কোথায় আছে তিনি না জেনেই তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন এবং স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আমরা সেই জিয়াউর রহমানকে আবার কখন পাই? সেই জিয়াউর রহমানকে আমরা আবার পাই 1975 সালে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সিপাহী জনতা জিয়াউর রহমানকে রাজনৈতিক মঞ্চে নিয়ে আসে। জিয়াউর রহমান কিন্তু দরখাস্ত করে ক্ষমতায় আসেন নাই। জিয়াউর রহমান তখন ক্ষমতায় না আসলে বাংলাদেশ সুসংহত হতো না, বাংলাদেশের শান্তি ফিরে আসতো না, শৃঙ্খলা ফিরে আসতো না। সেই জিয়াউর রহমান বাংলাদেশের বিরুদ্ধে আবার দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন যে এই বাংলাদেশকে তিনি করতে পারেন। তার মৃত্যু শহীদের মৃত্যু। অনেক সরকার প্রধান মারা গেছেন, কারণ মৃত্যু শহীদের মৃত্যু নয়, কারণ তার মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু এই জন্যে যে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং তিনি নতুন বাংলাদেশের জন্ম দিয়েছেন। বাংলাদেশের জিয়াউর রহমানকে আমরা দেখি শেখ মুজিবুর রহমানের বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে তিনি বাংলাদেশী জাতীয়তাবাদ এনেছেন। শেখ মুজিবুর রহমানের সমাজতান্ত্রিক অর্থনীতির বিপরীতে তিনি মুক্ত অর্থনীতি এনেছেন। শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে তিনি বহুদলীয় গণতন্ত্র। জিয়াউর রহমানের এই পথ নির্দেশনা থেকে বাংলাদেশ যখনই বিচ্যুত হয় তখনই বাংলাদেশ বিপদে পড়ে। এই জিয়াউর রহমানকে আমরা দেখেছি সংবাদপত্র স্বাধীনতার জন্য কি ধরনের তিনি চেষ্টা করেছেন। এই জিয়া পরিবার, আমি কেন সাংবাদিক হিসেবে রাজনীতিতে এসেছি, আমি দেখেছি এই জিয়া পরিবার জিয়াউর রহমান যেমনি করে সংবাদপত্র স্বাধীনতা দিয়েছেন, বেগম খালেদা জিয়া 1991 সালে এসে আজকে যে আমরা স্যাটেলাইট টিভি দেখছি, আজকে যে আমরা সংবাদপত্রের স্বাধীনতা এবং সংবাদপত্র বন্ধ করে দেওয়ার যে সরকারি ক্ষমতা ছিল, সেই ক্ষমতা বন্ধ করে দেওয়ার আইনও বেগম খালেদা জিয়া করেছেন। আমরা দেখেছি যেমন তারেক রহমানের বিরুদ্ধে কতটা মিথ্যাচার হয়েছে, অথচ আজ একটি কোনো প্রমাণও হয়নি যে তারেক রহমান কোনো দুর্নীতি করেছে। কত মিথ্যাচার হয়েছে, কিন্তু তারেক রহমান কি কখনো কোনো সাংবাদিককে পিটিয়েছেন, মেরেছেন, জেলে ভরেছেন, কোনো পত্রিকা বন্ধ করেছেন? করেনি। আজকে শুধু শেখ হাসিনার পুত্র জয়ের বিরুদ্ধে লেখার কারণে মাহমুদুর রহমানকে জেলে যেতে হয়েছে। জয়নাল আবেদিন ফারুককে 34টা কেসে এবং তার যে নির্যাতন হয়েছে, এটাও একটা তার বড় কারণ যে সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতি সম্পর্কে জয়নাল আবেদিন ফারুক বলেছে। এটাই হচ্ছে বড় কথা। অথচ সংবাদপত্র বান্ধব, গণতন্ত্র বান্ধব, বাংলাদেশের স্বাধীনতা বান্ধব এই জিয়া পরিবারের উপর যখন নির্যাতন চলে, তখন বাংলাদেশের মানুষ বসে থাকতে পারবে না। আমরা বসে থাকবো না। আমরা সেই সংবাদপত্রকে আমরা জিজ্ঞেস করতে চাই, তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করেছেন 1/11-এর সময়, আজকে যদি প্রমাণ করতে না পারেন, আপনাদেরকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। 1/11-এর সময় শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা এই মিলিটারিদের কতিপয় উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে লিখেছেন, সেটাও আমরা তদন্ত করবো। কেন লিখেছিলেন, কার কথা লিখেছিলেন, সবকিছুরই একটা দায়বদ্ধতা আছে। আমি সাংবাদিক হিসাবে এই কথা বলছি এই জন্যে, কারণ আমি সাংবাদিক হিসাবে লজ্জিত বোধ করেছিলাম তখন যখন আমরা দেখেছি যে এই ধরনের মিথ্যাচার হয়েছে। টকশোতে আমরা যখন তারেক রহমানকে অ্যারেস্ট করা হলো, কিন্তু তারেক রহমানকে জেল থেকে বের করে যখন রিমান্ডের পরে নেওয়া হলো, তারেক রহমান খুঁড়িয়ে হাঁটছেন, 3 তলার উপর থেকে তাকে বারবার ছুটে ফেলে তার কোমর ভেঙে ফেলা হচ্ছে। আমি তখন টকশোতে যেই মাত্র কথাটা বলেছিলাম, তারেক রহমান সুস্থ, তারেক রহমান জেলে গেল, রিমান্ড থেকে অসুস্থ অবস্থায় কিভাবে আসলো, সেদিন ডিজিএফআই এর লোকেরা আমার বাড়ি পর্যন্ত আমাকে দৌড়ে নিয়ে গেছে ধরার জন্য। আমার তো সেই ব্যক্তিগত ক্ষোভ, ক্রোধ, আক্রোশ যাই বলেন, অ্যাটলিস্ট গণতান্ত্রিক ক্ষোভ তো আমার মধ্যে রয়ে গেছে যে কারা সেদিন এই কাণ্ডগুলো করেছে। আজকে আপনাদের কাছে আহ্বান, আপনারা নিউ ইয়র্কে যারা বাংলাদেশি আছেন, বাংলাদেশের একটা বড় অংশ এখানে আছে, আপনারা দল মত নির্বিশেষে এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়াবেন, জিয়া পরিবারের পক্ষে দাঁড়াবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে দাঁড়াবেন। যদি জাতীয়তাবাদী দলের পক্ষে দাঁড়াতে নাও পারেন, অ্যাটলিস্ট বাংলাদেশের জনগণের জন্য যদি দাঁড়ান, তাতেই কিন্তু এই সরকারের নাবিশ্বাস হবে। আমি আর বেশি বক্তব্য রাখতে চাই না। আমি সবাইকে